প্রথমবার ব্যাংককে ঘুরতে এসে কেউ যদি সাফারি ওয়ার্ল্ডে না আসেন তাহলে ব্যাংককে আসাটাই বৃথা হয়ে যাবে। ব্যাংকক সিটি থেকে সাফারি ওয়ার্ল্ডের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। আপনারা চাইলে বাসে অথবা ট্যাক্সিতে করে যেতে পারেন অথবা গ্র্যাব রিজার্ভ করেও যেতে পারেন। তবে আমি আজকে যাচ্ছি একটি ট্যাক্সি ক্যাব রিজার্ভ করলাম এবং ট্যাক্সি ক্যাব রিজার্ভ করতে গিয়েই আমার এই ভদ্রলোকের সাথে পরিচয় হলো, ড্রাইভার, এর নাম হচ্ছে সাকসাই। তো পরবর্তীতে এই সাকসাইয়ের সাথে আমার একটা ভালো সখ্যতা গড়ে ওঠে এবং এখনো পর্যন্ত এবারও যখন আমি থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডে গিয়ে কিন্তু তার সাথে আমার ফোনে কথা হয়েছে। সে আমার ফেসবুক ফ্রেন্ড, খুবই ভালো একজন মানুষ। যাই হোক, চলেন এবার যাওয়া যাক। তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 2000 বাদ যাওয়া আসা সহ। আপনারা ট্যাক্সি অথবা গ্র্যাব যেটাই নেন না কেন, ট্যাক্সি ড্রাইভারদের কাছে কিন্তু এরকম ট্যুর প্যাকেজগুলো থাকে। আপনারা চাইলে তাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারেন অথবা নিজেও সরাসরি টিকিট কেটে আপনারা সাফারি ওয়ার্ল্ড ভ্রমণ করতে পারেন। তবে ট্যাক্সি রিজার্ভ নিয়ে যাওয়াটাই ভালো। যদি 2 থেকে 4 জন হন তাহলে ট্যাক্সিতে করে রিজার্ভ করে যাওয়াই ভালো। তাহলে আপনার আশেপাশের যে সিটিটা খুব ভালো করে দেখে যেতে পারবেন। আমরা সাফারি ওয়ার্ল্ডে চলে আসছি। সাফারি পার্কে প্রবেশের জন্য 1000 বাত অ্যাডাল্টের জন্য এবং বাচ্চাদের জন্য 900 বাত। সাফারি ওয়ার্ল্ড বা মেরিন পার্ক অ্যাক্টিভিটিস যদি আপনারা একসাথে নিতে চান তাহলে কম্বো প্যাকেজ পড়বে 1500 বাত। তবে সাফারি ওয়ার্ল্ডে আসার আগে একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এদের যেহেতু সময়, আপনারা সকাল 9টার মধ্যে ঢোকার চেষ্টা করবেন। তার মানে খুব সকালে ঘুম থেকে উঠে সরাসরি আপনারা সাফারি ওয়ার্ল্ডে চলে যাবেন। আপনারা যদি ট্যাক্সি রিজার্ভ করে নেন, রিজার্ভ করে নিলে কিন্তু সেই গাড়িতে করেই আপনারা যেতে পারবেন। অথবা আপনারা যদি সরাসরি রিজার্ভ করে না যান তাহলে ওখান থেকে বাস আছে, 100 বাত দিয়ে বাসে করে আপনারা এই সাফারি ওয়ার্ল্ডের ট্যুরটা করতে পারবেন। ভেতরে প্রবেশ করার পর গাড়ির ভিতর থেকে আপনারা কোনোভাবে নামতে পারবেন না। গাড়িতে থেকেই আপনারা দেখতে পারবেন সব পশু পাখি সবগুলো ছেড়ে দেওয়া, আপনারাই গাড়ির ভিতরে। উন্মুক্ত চিড়িয়াখানা এটা বলা যায়। আপনাদের আশেপাশে কিন্তু কোনো ব্যারিকেড দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। এটা সবগুলো হচ্ছে ওপেন, তারা নিজেদের মতো করে ঘোরাঘুরি করতেছে। আপনারাই গাড়ির ভিতরে থাকবেন এবং ভুল করেও গাড়ির গ্লাস বা দরজা কোনোভাবেই খুলবেন না। অনেক ধরনের পশু পাখি দেখবেন, যে পাখি এই সাইডটাতে পাখিরা বেশি, জিরাফ থাকে, প্রচুর জিরাফ আছে, পাশে জেব্রা, এবং টোটালটা বেশ অনেক বড় একটা জায়গা। দেখে মনে হচ্ছে সত্যি কোনো বন জঙ্গলে আসছেন, কারণ সবগুলো এরা ওপেন, তারা তাদের মতো স্বাধীনভাবে বসবাস করতেছে। দেখেন গাড়ির সামনে থেকেই এরা যে যার মতো করে হেঁটে যাচ্ছে এবং এখানে কিন্তু যে গাড়ি চলাচল করে কোনোভাবেই শব্দ করা যাবে না। জেব্রা দেখেন তার মতো করে চলে যাচ্ছে। এক অসাধারণ পরিবেশ, চমৎকার একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা অর্জন করতে না পারলে আসলে থাইল্যান্ড ট্যুর বা ব্যাংকক ট্যুর আমার কাছে মনে হয় বৃথা হয়ে যাবে। যেতে যেতে রাস্তার 2 পাশ দিয়ে আপনারা দেখতে পারবেন অসংখ্য পশু পাখি, সবগুলোই ওপেন, ছেড়ে দেওয়া। সামনের যে বাসটা দেখতেছেন এটা কিন্তু ট্যুরিস্ট বাস। এই বাসে করে যদি আপনারা পরিদর্শন করতে চান তাহলে 100 বাত দিয়ে পরিদর্শন করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু কমপ্লিট রিজার্ভ করছিলাম ট্যাক্সি, সেই জন্য ট্যাক্সিতে করে আমরা নিজেরাই ঘুরতেছি। এই পাশে হরিণের জায়গা। বারবার করে ড্রাইভারকে বলতেছিলাম যে একটু স্লো চালানোর জন্য, কারণ ভিডিও করার সময় আসলে ভিডিওগুলো অনেক বেশি শেখেই লাগতেছিল। নীলগাই, হরিণ, তারপর ওপাশে পানি যে দিচ্ছে, পানি দেওয়ার গাড়িগুলোতে কিন্তু জেব্রার মতো করে কালার করা। প্রাকৃতিক অভয়ারণ্য বলা যায়, তার কারণ তারা তাদের মতো স্বাধীন লাইফ লিড করতেছে। এখানে কেউ তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না, তারা তাদের মতো থাকতেছে এবং আমরাই গাড়ির ভিতরে করে ঘুরতেছি।
আমাদের সামনে যে গাড়িটা এরকম একটা আমাদের মতোই প্রাইভেট গাড়ি। এই জায়গাটা হচ্ছে সিংহের জায়গা, এই সেটাতে সিংহ আছে, সামনে বাঘ আছে, তারা তাদের মতো বসে আছে। তবে যদি সকাল 10টার মধ্যে আসতে পারেন, 10টার দিকে ঢুকেন, তাহলে কিন্তু তাদেরকে যে ফিডিং করা হয় খাওয়ানোর সময়, সেই সময়টা দেখতে পারবেন। কারণ খাওয়ার সময় তারা সবগুলোই কিন্তু খাওয়ার জন্য সামনে চলে আসে। ভয়ও লাগে, কারণ কাছাকাছি সবগুলা যদি যে কোনো মুহূর্তে থাবা মারে তাহলে কিন্তু খবর আছে। এই পায়ে গেছি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, লেখা আছে বোর্ডের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ মামা। আমাদের আস্তে আস্তে আসলে একটু দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সেজন্য তাদেরও হয়তো খাওয়া দাওয়া শেষ, তারা এখন রেস্টে আছে। আর থাইল্যান্ডে প্রচণ্ড গরম এই সময়টা, সেজন্য সবাই যে যার মতো আসলে একটু টায়ার্ড বলা যায়, কারণ ছায়া খুঁজে থাকতেছে। এখানে লেখাই আছে রয়্যাল বেঙ্গল টাইগার। চিড়িয়াখানায় সারা জীবন বাঘ দেখছি, কিন্তু এরকম ওপেন স্পেসে বাঘ দেখা হয়নি, এই প্রথম দেখলাম। এবং বাঘের জন্য যে খাবারগুলো দেওয়া হয়, সে খাবারগুলোর উচ্ছিষ্ট হচ্ছে এই পাখিরা খায়। রাস্তার দুই সাইড দিয়ে পাখি ভরা, গাড়িগুলো খুব সাবধানে চলাচল করে যাতে পাখিরা ভয় না পায়। গাছে গাছে পাখির বাসা, বক, সারস, কবুতর, কাক থেকে শুরু করে সব ধরনের পাখি আছে এখানে। তবে সাফারি ওয়ার্ল্ডের পরেই কিন্তু মেরিন পার্কে ঢুকবো, এবং আমরা যে টিকিটটা করছি সাফারি ওয়ার্ল্ড এবং মেরিন পার্ক, এটা কম্বো প্যাকেজ 1500 বাদ দিয়ে। বিভিন্ন প্রজাতির ভাল্লুক থেকে শুরু করে সব ধরনের পশু পাখি এখানে দেখতে পারবেন। গাড়িতে করে পুরোটা চক্কর দিতেও কিন্তু আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা সাফারি ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসলাম, বের হয়ে এসে আবার এই মেইন গেটের কাছেই স্কুলের বাচ্চা কাচ্চারা এরা স্টাডি ট্যুরে আসছে। এখন আমরা ভিতরে প্রবেশ করবো, মেরিন পার্কের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে মেরিন পার্ক। এখানে আপনার একটা কাগজ ধরে দেওয়া হবে, সে কাগজের মধ্যে কিন্তু ডিটেল দেয়া আছে কোন শো কয়টার সময়। মেরিন পার্কের গেট দিয়ে ভিতরে ঢুকলেই এখানে অসংখ্য পাখি পাওয়া যায়। আর এই জায়গাটায় ম্যাকাও, টিয়া থেকে শুরু করে প্যারট, অনেক ধরনের পাখি পাবেন, এবং এই পাখিগুলো দিয়ে ছবি তোলার ব্যবস্থা আছে। তবে ছবি তুলতে গেলে প্রত্যেকটা কাজে কিন্তু আলাদা আলাদা পে করতে হয়। ম্যাকাওয়ের সাথে ছবি তোলা 500 বাত, তারপর বাঘের বাচ্চার সাথে ছবি তোলা 700 বাত, একটু বড় বাঘ হলে সেটা 1000, 1200, 1500 বাত, এরকম করে বিভিন্ন রেট দেওয়া আছে। এইভাবে যারা চান নিজেদের পছন্দ মতো পাখি বেছে নিয়ে সে পাখির সাথে ছবি তুলতে পারবেন, এবং বের হওয়ার সময় সে ছবি আপনাদেরকে সরাসরি প্রিন্ট আউট করে দেবে তারা। দেখেন 700 বাত এই বাঘের বাচ্চার সাথে ছবি তোলার জন্য। এরপরে সাফারি ওয়ার্ল্ডের ভিতরে আরেকটু প্রবেশ করলে এরকম অসংখ্য বিভিন্ন রকমের স্ট্যাচু পাবেন, যে স্ট্যাচুর সাথে ছবি তোলা যাবে। তারপর মেরিন পার্কের ভিতরে প্রবেশ করলে আন্ডার ওয়াটার কিছু জীবজন্তু পাবেন, বিভিন্ন রকমের মাছ থেকে পানির নিচে বসবাস করে এরকম অনেক ধরনের জীবজন্তু এখানে আছে। এই একটা জায়গা, বেশ পপুলার জায়গা সেলফি তোলার জন্য। এটার পাশে যেই বসে, বসার সাথে সাথে সে আস্তে করে মুখ ঘুরে দেয়। এখন দেখেন ও ডান দিকে তাকায় আছে, আমি বসার সাথে সাথে কিন্তু আমার দিকে মুখ ঘুরাই দিল। যারা আমার মতো ব্যাচেলর সিঙ্গেল আছেন
তারা গার্লফ্রেন্ডের স্বাদ মেটাতে পারেন এটার সাথে ছবি তুলে। মেইন পার্কে প্রচুর অ্যাক্টিভিটিস আছে। এটা হচ্ছে বার্ড শো। সময় মতো না যেতে পারলে কিন্তু এক একটা করে শো এক একটা করে নির্দিষ্ট সময় দেওয়া থাকে এবং এক এক জায়গায় এক একটা শো হয়। তাই প্রথমে ঢোকার সময় যে আপনাকে একটা লিফলেট দিবে, সেই লিফলেটের মধ্যে ডিটেল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সে সময় অনুযায়ী সেখানে যাবেন। বার্ড শোটা অসাধারণ বার্ড শো, এনজয় করার মতো। বিশেষ করে বাচ্চারা যদি সাথে থাকে তারা কিন্তু খুবই এনজয় করবে এটা। দিনে 2টা থেকে 3টা করে শো হয় এবং প্রত্যেকটা শো আধা ঘন্টা 1 ঘন্টা করে। সব ট্রেনিং প্রাপ্ত পাখি, বাচ্চা কাচ্চারা বেশ এনজয় করে এই শোগুলো এবং বাচ্চাদের চেয়ে আপনিও কিন্তু কম এনজয় করবেন না। কারণ আমার কাছে মনে হয়েছে যে এইরকম শো একবারে লাইভ শো এর আগে আমার কখনো দেখা হয়নি। এবং হাঁস থেকে শুরু করে প্রত্যেকটা পশু পাখি যে তাদের পোষ মানানো, সেটাই আশ্চর্যের বিষয়। এতগুলো হাঁস, সে হাঁসগুলোকে তারা লাইন ধরে নিতে পারতেছে এবং হাঁসও পোষ মানা। উপরে দেখেন প্যারট, তারা গাড়ি চালাচ্ছে এবং ময়ূরও পোষ মানানো। হাঁসগুলো সুন্দর করে লাইন ধরে আসলো, লাইন ধরে চলে যাচ্ছে। এরপরে ভিতরে আর একটু গেলে জঙ্গল ওয়াক। এটা জঙ্গলের ভিতর দিয়ে আপনি প্রবেশ করতেছেন। এখানেও কিছু পশু পাখি থাকে এবং বিভিন্ন চেম্বার করে দেয়া, সেই চেম্বারের মধ্যে আছে। ওয়াকওয়েতেই আপনারা দেখবেন অসাধারণ স্ট্যাচু তৈরি করা এবং জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন। ঝুলন্ত কিছু পশু পাখি আছে। এই জায়গাটা একটা মজার জায়গা, জিরাফ। এখানে প্রায় 200-রও বেশি জিরাফ আছে এবং আমার কাছে এই এরিয়াটা আমার কাছে বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে যে তাদের এই জিরাফগুলোকে খাওয়ানোর জন্য আলাদা মনে হয় কোনো খরচ করতে হয় না। কারণ 50, 100, 200 বাদ দিয়ে ছোট ছোট বাকেট আছে জিরাফদের খাওয়ানোর জন্য। বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, সে খাবারগুলো কিনে নিয়ে পর্যটকরাই খাওয়াচ্ছে। দেখেন এখানে কলা খাওয়াচ্ছে। এই বাচ্চাটা বেশ সাহসী, অনেকক্ষণ ধরে পুরা 1 বাকেট কলা নিয়ে সে কলাগুলো সে একটা একটা করে সব জিরাফদেরকে খাওয়াচ্ছে। এখানে 100 ভাগ এরকম করে বক্স পাওয়া যায়, বাকেট পাওয়া যায়, সে বাকেটে করে খাবার নিয়ে জিরাফকে খাওয়াতে পারেন। এই জায়গাটা হচ্ছে ম্যাকাও অ্যাভিয়ারি। তো ম্যাকাওদের জন্য একটা আলাদা সেগমেন্ট করা, এদের আলাদা একটা জায়গা। ম্যাকাও, টিয়া, প্যারট এই জায়গাটায় পুরো ভরা। এরপরে এদিকে আসলে এলিফ্যান্ট শো। এলিফ্যান্ট শোর জন্য নির্দিষ্ট সময় আছে, দিনে 2টা করে শো হয়। তবে আমরা যখন গেছি তখন আসলে এলিফ্যান্ট শো শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাকুরিয়ামের মতো বেশ বড় বড় মাছ। শো শেষ করার পর প্রত্যেকটা শো এর পরেই কিন্তু এরকম ছবি তোলার ব্যবস্থা আছে। আপনারা চাইলে তাদের সাথে ছবি তুলতে পারেন। এভাবে এলিফ্যান্ট শো আমরা দেখতে পাইনি। এলিফ্যান্ট শো শেষ হওয়ার পর এখন এদের সবার সাথে ছবি তোলার ব্যবস্থা আছে। 50, 100, 200 বাদ দিলেই তারা এরকম ছবি তুলতে দেয়। পর্যটকরা এটাও বেশি এনজয় করে এবং আপনি চাইলে আপনি হাতির সাথে, হাতির পিঠে উঠে, হাতি সুরে করে আপনাকে নিয়ে ঘুরতেছে, সেই সময় আপনি ছবি তুলতে পারেন। বাচ্চাটা আসলে ভয় পেয়ে গেছে, মনে করছে তার মাকে নিয়ে গেছে, এই জন্য তারাও চিল্লাচিল্লি করতেছিল। এভাবে হাতির সাথে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি তুলতে পারেন, হাতির পিঠে চড়ে বেড়াতে পারেন।
এরপরে ঢুকতেছি এগস ওয়ার্ল্ড। এখানে বিভিন্ন পশু পাখির ডিম আছে এবং প্রজনন কেন্দ্র বলা যায়। কিছু কিছু ডিমও করা আছে, অস্ট্রিচ এগ, ডাইনোসরের কিছু ফসিল আছে। এখানে নিষেধ হচ্ছে ফ্লাশ করা যাবে না, কারণ অনেক বাচ্চা এখনো ফুটানো হচ্ছে, ইনকিউবেটরে রাখা আছে। আফ্রিকান গ্রে প্যারট, তো এগুলো বাচ্চা ফুটানো হচ্ছে। আলটিমেটলি ওদের নিজেদের পারপাসও সার্ভ হচ্ছে, পাশাপাশি পর্যটকরা এটা দেখতে পারতেছে। এই যে ডাইনোসর এগ ফসিল বিভিন্ন তৈরি করে রাখছে, এখানে একটা এগের সাথে কম্পেয়ার করছে, পাশাপাশি অনেকগুলো এগ রেখে একটা এগের সাইজ। বিভিন্ন পাখির ডিম এখানে আলাদা আলাদা করে রাখা আছে। উপরটাও চমৎকার করে পাখির অবয়বে তৈরি করা। যে জাঙ্গল ওয়ার্কের এখানে প্রত্যেকটা জায়গায় প্রবেশের আগেই কিন্তু একটা নির্দেশনা দেয়া আছে, সেটা সেখান থেকে দেখে দেখে যেতে পারবেন। এটা হচ্ছে ওরাংওটাং শো শেষ করার পর এরকম ওরাংওটাংদের সাথে ছবি তোলার ব্যবস্থা আছে। আমরা ওরাংওটাং শো দেখবো, কিন্তু এই জায়গায় ওরাংওটাংদের সাথে আসলে ছবি তোলার ব্যবস্থা আছে এবং এটাও বেশ পপুলার। এই বানরগুলা খুবই দুষ্ট হয়, খুব উল্টাপাল্টা অ্যাক্টিভিটিস করে এবং যথেষ্ট দুষ্ট টাইপের বানর। গাছ টাছগুলোতে ফুল দিয়ে ভরা। এখানে একটা লেক আছে, লেকের মধ্যে নৌকা থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো দেয়া আছে এবং সবগুলো সাজানো। থাইল্যান্ডের যে ট্রেডিশনাল কিছু ছবি তৈরি করে রাখা এই বাচ্চাদের জন্য রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের পাশাপাশি বাচ্চাদের ছবি তোলার জন্য ব্যবস্থা করে রাখছে। এখানে ঘুরে ঘুরে কিন্তু আমরা আবার সেই শুরুর জায়গাটায় আসছি, যেখান থেকে প্রবেশের সময় যেখানে ছিলাম সেখান থেকেই ঘুরতে ঘুরতে আবার আগের জায়গায় আসি, সেই প্যারটের সাথে ছবি তোলার জায়গাটা। এখানে গাইড ম্যাপ দেয়া আছে সাফারি ওয়ার্ল্ডের, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে নাম্বারিং করা আছে 1 থেকে সিরিয়াল অনুযায়ী কোথায় কোনটা আছে নাই সেটা। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা গ্রামের মতো তৈরি করে রাখছে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার আইল্যান্ড। বাচ্চা কাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই এই জায়গাটায় যাবেন, তবে এই জায়গাটার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু আলাদা আলাদা পে করতে হবে। সব ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে, বল থ্রোয়িং থেকে শুরু করে শুটিং সবকিছু। এবং একটা জিনিস ভালো যে বাচ্চারা যাই করতেছে এরপরে কিন্তু তারা খুশি হয়ে একটা গিফট করে দেয়, যে বাচ্চাটাকে তারপরে দিয়ে দিল একটা গিফট, যে ওখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবে সে তার পছন্দ মতো। তো মেয়েদের চেয়ে ছেলেরা বেশি পাকা, অনেকগুলা গিফট পাইছে এখান থেকে এবং সে একটু বেশি শেয়ানা, সেজন্য আগা গিয়ে মারতেছিল। আচ্ছা, এইটা হচ্ছে একটা অসাধারণ শো, স্টান্ট শো, কাউবয় স্টান্ট শো। এই শোটা অবশ্যই কেউ মিস করবেন না, বিশেষ করে লাইভ থিয়েটার দেখা যাদের অভ্যাস আছে, তাদের রিভার সাফারি শো বা এই সাইড থেকে রিভার সাফারি এই সাইডটা টোটালটা আসলে যদি একদিনে ডিসকভার করতে চান তাহলে সকাল 9টায় ঢুকতে হবে, বিকাল 5টা পর্যন্ত টানা থাকতে হবে। এখানেও টিকিটের ব্যবস্থা আছে। রিভার সাফারির জন্য 400 বাত আলাদা, তবে রিভার সাফারিতে আমরা ওইভাবে ঢুকিনি কারণ সময় ছিল না, কিন্তু
কাউবয় স্ট্যান্ড শোটা আমরা ঠিকই দেখছি। এরপরে ডলফিন শো আছে। থাইল্যান্ডের মানুষ বলা হয়ে থাকে এমনিতে যথেষ্ট ভালো ভালো মানসিকতার, সফট হার্টেড। দেখেন বাচ্চাটাকে জোর করে মানে ইন্সপায়ার করতেছে যে বাচ্চাটা যেন করতে পারে, বল থ্রো করতে পারে, সেটার জন্য চেষ্টা করতেছে। এবং ওরা বিজনেসটা বোঝে, কিন্তু তারপরও মানে ওদের মধ্যে হিউম্যানিটিটা অনেক বেশি। শুটিং এর ব্যবস্থা আছে। 70 বাত থেকে শুরু করে স্পেশাল প্রাইস দেয়া। 5টা 7টা গেম একসাথে নিলে তখন অনেক ডিসকাউন্ট। আমি ডার্টবোর্ডে আসলাম। ডার্টবোর্ডে এসে এটা যেহেতু আগের থেকে প্র্যাকটিস ছিল, এই যে ফুটছে, কিন্তু এটা আসলে জানা ছিল না তাদের যে কোনো একটা করে সিরিয়াল মেনটেন করতে হবে, এলোমেলো করে ফুটালে হবে না। তো আমি এলোমেলো করে ফুটাইছিলাম। প্রথমে কর্নারে গেছে, তারপর এই সাইডে গেছে, কিন্তু মাঝেরটা না গেলে তখন এই যে সিরিয়াল সেখানে বারবার করে বলে দিচ্ছিল যে সিরিয়ালে করতে হবে। আমি সিরিয়ালটা মেনটেন করতে পারিনি। থাইল্যান্ডে যেহেতু প্রচণ্ড গরম, তাই ফ্যানগুলোর ব্যবস্থা আছে এবং ফ্যানের সাথে কিন্তু পানির ব্যবস্থা আছে। বাতাসটা পর্যন্ত গরম, সেই জন্য ফ্যানের সাথে ফ্যান যে ঘুরতেছে, ফ্যানের সাথে কিন্তু পানি ছিটা যাচ্ছে। এখানে অনেকগুলো পাখি আছে, হাঁস আছে। বিভিন্ন সাইডে ফুড জোন আছে খাওয়া দাওয়ার জন্য। এবং ছবি তোলার জন্য চমৎকার জায়গা। এনারা ইন্ডিয়া থেকে আসছেন। বাঘটাকে নিয়ে কিস করতে করতে বাঘটাকে বিরক্ত করে ফেলছিল। অবশেষে খিদে লাগছে, তাই এখান থেকে 80 বাত দিয়ে আমরা নুডলস খেলাম। রেডি নুডলস 80 বাত, 80 বাত করে নিয়েছে। কারণ ভিতরে অন্যান্য খাবারগুলোও কিন্তু মোটামুটি কস্টলি এবং পেট ভরার মতো কম খরচে এটাই একমাত্র খাবার। বাটি সহ সবকিছু পুরোপুরি রেডি, তাই সবগুলা মশলা থেকে শুরু করে সবকিছু একসাথে প্যাকেট ছিঁড়ে দিয়ে এখন এর মধ্যে পানি দিয়ে রেখে দিলেই জাস্ট রেডি টু কুক। এখান থেকে গরম পানি দিলেই জাস্ট হয়ে যাচ্ছে। তো এটা 2 মিনিটের মতো চাপ দিয়ে রাখলেই খাওয়া যাবে। এবং এটাই এদের মোটামুটি পপুলার খাবার বলা যায়, কারণ পর্যটকরা কম খরচে এটাই বেশি খায়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ভিতরে কিন্তু স্মোক করা নিষেধ, 5000 বাত জরিমানা। অতএব খুব সাবধান যারা স্মোকার আছেন। অনেক সময় হুট করে ভুল করে সিগারেট ধরায় ফেলবেন, কিন্তু স্মোকিং জোন আলাদা আছে, সেই জোন খুঁজে নিয়ে তারপর স্মোক করবেন। এখন একটা শো শুরু হবে, সেই শোতে আসলাম। সাফারি ওয়ার্ল্ডের শো। সাফারি ওয়ার্ল্ডের এটা ডলফিন শো, অসাধারণ ডলফিন শো। এটা আসলে সারা জীবন টিভিতে দেখছি। দেখেন কি সুন্দর ডলফিন, সবগুলো শিকারি। চশমা পরাই দেবে ডলফিনকে। বাচ্চারা খুবই এনজয় করবে এইসব জিনিস। এবং ডলফিনগুলো কিন্তু পুরো মিউজিকের তালে তালে নাচে, তাদের এত চমৎকারভাবে ট্রেন করানো। যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা শোয়ে কিন্তু বেশ সময়, আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা করে শো। তাই আপনারা সময় নিয়ে যাবেন। আর প্রত্যেকটা শোয়ের থেকে এমনও আছে হয়তো ডলফিন শো হচ্ছে 3টা 3:30টায়, ওরাং ওটাং শো হয়তো 3:30টায়। তখন আপনারা কিন্তু
ওরাংওটাং শো আরও একবার আছে। তার মানে একবার যদি যেটা মিস করবেন সেই শোটা পরবর্তীতে অন্য সময় গিয়ে আবার দেখতে পারবেন, কিন্তু সময় নিয়ে আসতে হবে। তাহলে যে শোটা আপনি একবার দেখতেছেন সেই শোটা আপনার দ্বিতীয়বার দেখার দরকার নেই, তখন দ্বিতীয়বার অন্য একটা শো দেখবেন। অনেক সময় মাছগুলো কিন্তু গহরম করে, এটা বোঝা যায় যে তাকে এক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সেই ইনস্ট্রাকশন ফলো করতেছে না, তেরামি করতেছে। এই যে কিস করতেছে, অডিয়েন্স ডেকে নিয়ে ডলফিন কিন্তু ঠিকই অডিয়েন্সকে কিস করতেছে। দেখেন প্রত্যেকটা শো এর সময় কিন্তু প্রচুর লোক, আর শো শেষ করে প্রত্যেকবারই এরকম ছবি তোলার ব্যবস্থা আছে। আপনারা চাইলে ছবি তুলতে পারবেন, তবে টিপস দিতে হবে। ইশারা করার সাথে সাথে সে চলে গেল। ডলফিন শো এর বাইরে আসলেই এই জায়গাটাতে ছবি তোলার চমৎকার জায়গা আছে, ডলফিনের সাথে ডলফিনের স্ট্যাচু আছে। আর এটা একটা মজার জায়গা, এখান থেকে যে কেউ গেলেই কিন্তু এই যে পানি মারতেছে, মানে এটা সেন্সর লাগানো, মানুষ সামনে দিয়ে গেলেই তার গায়ে পানি ছিটায়। সাফারি ওয়ার্ল্ডের টাইম টেবিল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে আরেকবার দেখে নিতে পারেন। সাফারি ওয়ার্ল্ডের টোটাল যে অ্যাক্টিভিটিসগুলো, কখন কোনটা অ্যাক্টিভিটিস হবে সেটা টাইম টেবিল এখানে দেওয়া আছে। এখানেও চিড়িয়াখানার মতো আছে, ভিতরে বাঘ বা বিভিন্ন পশু পাখি আছে। এটা একটা চমৎকার জায়গা, স্পাই ওয়্যার। এটা লাইভ শো, যারা থিয়েটার পছন্দ করেন, লাইভ শো দেখতে চান, তারা এটা কখনোই মিস করবেন না। এটা মনে রাখার মতো একটা শো। এরকম লাইভ শো আছে, অনেকগুলো লাইভ শো, ওরাংওটাং থেকে শুরু করে অনেকগুলো লাইভ শো আছে। প্রত্যেকটা শো আপনারা দেখতে পারবেন যদি সময় মতো যান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন।